সবাইকে এই চ্যানেলে স্বাগত। এনশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করছিলাম। মগধ থেকে শুরু করেছিলাম। মগধে বিভিন্ন রাজবংশ শাসন করেছিল, তার ভেতর হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ ও মৌর্য এই চারটি বংশ সম্পর্কে এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি। আজকে শুঙ্গ বংশ সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব। মৌর্য বংশের রাজা বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ নতুন একটি বংশ স্থাপন করেছিল, শুঙ্গ বংশ। এই শুঙ্গ বংশের সময়কাল ছিল 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলো পুষ্যমিত্র শুঙ্গ। তবে পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু মগধের মূল এলাকার নিবাসী ছিল না। পুষ্যমিত্র শুঙ্গ ছিল মধ্যপ্রদেশ এলাকার একজন ব্যক্তি। ফলে শুঙ্গ বংশের সময় প্রাথমিকভাবে রাজধানী পাটলিপুত্রে থাকলেও পুষ্যমিত্র শুঙ্গ তার সেকেন্ডারি রাজধানী বানায় মধ্যপ্রদেশের বিদিশাতে। তো পুষ্যমিত্রই ছিল প্রথম রাজা যে মগধ শাসন তো করেছিল কিন্তু মগধের নিবাসী ছিল না। পুষ্যমিত্র শুঙ্গ বৌদ্ধ ধর্মের ঘোর বিরোধী ছিল। তিনি বৌদ্ধ ধর্মের সমস্ত স্তূপ ও ধার্মিক স্থান নষ্ট করে দিতে চেয়েছিলেন এবং নষ্ট করেও দিয়েছিলেন। শুধুমাত্র মধ্যপ্রদেশের ভিতরে সাঁচিতে অবস্থিত সাঁচি স্তূপ এবং সাতনাথে অবস্থিত ভারত অভিলেখ এই দুটিকে ধ্বংস করেননি, এই দুটিকে বরং আরো মডিফিকেশন মানে সংস্কার করা। এই পুষ্যমিত্রের সময় বিখ্যাত কিছু পুস্তকের রচনা হয়, যেমন গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী নিয়ে প্রায় 200টি গল্পের একটি পুস্তক জাতক পুস্তক, সেটির রচনা হয় এই সময়। এছাড়া পাণিনির লেখা অষ্টাধ্যায়ী, পতঞ্জলির লেখা মহাভাষ্য এবং মনুর মনুস্মৃতি এই সমস্ত পুস্তকের রচনা হয়। পুষ্যমিত্রের সময় দুটি বিদেশি আক্রমণ হয়। সিরিয়া থেকে আক্রমণ করেছিল ডিমিট্রিয়াস এবং ব্যাকট্রিয় থেকে আক্রমণ করেছিল মিয়ান্ডার বা মিনান্ডার। তবে এই দুটি যুদ্ধেই লড়াই করে পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্র এবং দুটি লড়াই অগ্নিমিত্র জিতে যায়। মিয়ান্ডার হেরে গিয়ে ফিরে যাওয়ার সময় পরিচয় হয়ে যায় নাগসেনের সাথে। নাগসেন মিয়ান্ডারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করে দেন। নাগসেন ও মিয়ান্ডারের এই বার্তালাপের ঘটনার কথা জানা যায় নাগসেনের লেখা মিলিন্দ পানহো এই পুস্তক থেকে। পুষ্যমিত্র শুঙ্গের সময় একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন পতঞ্জলি। পুষ্যমিত্র শুঙ্গ পতঞ্জলির নেতৃত্বে দুটি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন এবং পুষ্যমিত্র চেয়েছিলেন কলিঙ্গ দখল করতে, কিন্তু কলিঙ্গরাজ খারবেল তাকে হারিয়ে দেয়। ডিমিট্রিয়াস আর মিয়ান্ডার এই দুজনের সাথে লড়াই করে জেতার পর অগ্নিমিত্র ফেরার সময় নিরুদ্দেশ হয়ে যায়। কোথাও কোথাও বলা হয় যে অগ্নিমিত্র ফেরার সময় মালবিকা নামে একটি নারীর প্রেমে পড়ে যায়। পরবর্তীকালে গুপ্ত সাম্রাজ্যের দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একজন লেখক ছিলেন কালিদাস। কালিদাসের লেখা একটি পুস্তক রয়েছে মালবিকাগ্নিমিত্র। এই মালবিকাগ্নিমিত্রে মালবিকা আর অগ্নিমিত্র এই দুজনের প্রেমের কাহিনী সম্পর্কে জানা যায়। পুষ্যমিত্র শুঙ্গের সময়কাল ছিল 185 থেকে 151 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, আর তার পুত্র অগ্নিমিত্রের শাসনকাল ছিল 151 থেকে 141 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এরপর আরো অনেকে এই শুঙ্গ বংশের সিংহাসনে বসে, কিন্তু তাদের ভেতর বিখ্যাত ছিল ভাগ্যব্রত বা ভাগভদ্র। এই ভাগভদ্রের সময় গ্রিক থেকে একজন ব্যক্তি এসেছিলেন হেলিওডোরাস বা হেলিওডোটাস। তিনি ভারতে বৌদ্ধ ধর্মের শিক্ষা নিতে এসেছিলেন। কিন্তু আমরা যদি দেখি এই শুঙ্গ বংশের রাজারা ব্রাহ্মণ জাতির ছিলেন এবং বৌদ্ধ ধর্মের ঘোর বিরোধী ছিলেন। ফলে হেলিওডোরাস বৌদ্ধ ধর্মের পরিবর্তে হিন্দু বা সনাতন ধর্মের শিক্ষা নিয়ে নেয় এবং এই হিন্দু বা সনাতন ধর্ম দ্বারা এতই প্রভাবিত হয় যে মধ্যপ্রদেশের বিদিশাতে একটি স্তম্ভলিপি তৈরি করে। হিন্দু ধর্মের প্রধান দেবতা বিষ্ণুদেবের বাহক গরুর পাখির স্মরণে গরুর স্তম্ভলিপি। পরবর্তীকালে এই গরুর স্তম্ভলিপি থেকে সনাতন ধর্ম বা ভগবত ধর্ম সম্পর্কে জানা যায়। শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি। দেবভূতির সময়কাল হলো 83 খ্রিস্টপূর্বাব্দ থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দেবভূতির প্রধান মন্ত্রী ছিলেন বাসুদেব। বাসুদেব দেবভূতিকে হত্যা করে এবং নতুন একটি রাজবংশ স্থাপন করে, কর্ণব বংশ বা কাম্ব বংশ। এই কাম্ব বংশের সময়কাল ছিল 73 খ্রিস্টপূর্বাব্দ থেকে 30 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে এই কাম্ব বংশের প্রতিষ্ঠাতা ছিল বাসুদেব এবং এই কাম্ব বংশের শেষ রাজা ছিল সুশর্মা। সুশর্মাকে হত্যা করে দেয় শিমুক এবং শিমুক নতুন একটি রাজবংশ স্থাপন করে সাতবাহন বংশ।